আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি এবং ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ভাই বোনেরা, বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে একেবারে আকর্ষণীয় এবং এইচএসসির যে প্রথম যে কবিতাটি রয়েছে সোনার তরী, সেই কবিতা নিয়ে আজকে আমরা টপ টু বটম এ টু জেড আলোচনা করব। কোন জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন আসে, কিভাবে সৃজনশীলের সঠিক উত্তর দিতে হয়, এবং ভর্তি পরীক্ষায় যে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, নার্সিং সকল ভর্তি পরীক্ষায়, এছাড়াও চাকরির পরীক্ষায় যে সমস্ত এই যে প্রশ্নগুলো এসে থাকে সোনার তরী থেকে, আমরা সেইগুলা সব আলোচনা করব। আজকের এই কবিতার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনবোধ থেকে, তার আত্ম উপলব্ধি থেকে যে লেখা, তার যে লেখার নির্যাস, তিনি বাস্তব জীবনে যে সত্যকে উপলব্ধি করেছেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এই আলোচনা থেকে আজকে আমরা সঠিকভাবে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ সঠিক উত্তর দিতে পারবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সবচেয়ে আলোচিত, সবচেয়ে সবচেয়ে প্রতিভাবান কবি ছিলেন এবং তার যতগুলো লেখা, এই লিখতে লিখতে এক পর্যায়ে কিন্তু তিনি অনুভব করলেন যে কালের স্রোতে আমার সকল লেখা হারিয়ে যাবে, সকল লেখা, সবচেয়ে যে ভালো কাজগুলো সেইগুলো টিকে থাকবে, কিন্তু এই ব্যক্তিকে কেউ মনে রাখবে না। এই ব্যক্তি এক সময় কালের স্রোতে তিনি ইতিহাসে হারিয়ে যাবেন, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে তার সোনার ধানগুলো। সোনার তরীতে শুধুমাত্র সোনার ধানগুলো স্থান পেলেও এই 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 তরীতে কিন্তু ব্যক্তি কবির কিংবা যিনি স্রষ্টা তার কোনো স্থান হয় না। আমরা এই কবিতার একেবারে শুরু থেকে সবগুলো লাইন দেখব এবং এই কবিতার কিন্তু দুই ধরনের অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে কবিতার যে শাব্দিক লাইনগুলো রয়েছে আক্ষরিক অর্থ, আর একটা হচ্ছে তার ভাবার্থ অথবা রূপক অর্থ। আমরা সেই সবগুলোই কিন্তু দেখতে চাই। আমরা প্রথমেই কিন্তু একেবারে ফ্রন্ট পেজে আমরা দেখলাম একটা সোনার নৌকা এখানে দেওয়া আছে, অত্যন্ত চমৎকার ভাবে দেখা যাচ্ছে এই সোনার তরী। তো আমরা দেখি সামনের দিকে আগাই আর কি কি দেওয়া আছে, সেই বিষয়গুলো আমরা একটু এখান থেকে অবশ্যই উপলব্ধি করতে চাই। আমরা আরেকটু সামনের দিকে আগাই। প্রথমেই রয়েছে আমাদের কবি পরিচিতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারা মোট ছিলেন হলো 15 ভাই বোন। 15 ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কিন্তু 14তম, অর্থাৎ একেবারে নিচের দিকে ছিলেন তিনি। কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। 15 সন্তানের মধ্যে তিনি ছিলেন 14তম, অর্থাৎ ছোটদের মধ্যে একজন বলা যায়। তার বাবা এবং দাদা তারা কিন্তু বিখ্যাত ব্যক্তি ছিলেন। দাদার নাম ছিল কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মায়ের নাম ছিল মহর্ষি সারদা দেবী, আর এইদিকে তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আবার একটু বলে নিচ্ছি আমরা, তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বাবার নাম ছিল আমরা বাবা এবং মায়ের নাম ছিল হলো সারদা দেবী, এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মায়ের চতুর্দশ সন্তান অর্থাৎ 14তম, এবং পুত্র হিসেবে ছিল 8ম। এই দুইটি এখানে এমসিকিউ, আমরা একটু ভিন্ন কালার দিয়ে এটা মার্কিং করার চেষ্টা করি। পুত্রদের মধ্যে ছিল 8ম এবং টোটাল 15 সন্তানের মধ্যে 14তম ছিল তার অবস্থান। এবং তার বাবার নাম কিন্তু আমরা আগেই দেখলাম যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মায়ের নাম ছিল সারদা দেবী। তার এই মায়ের যে পদবী, এই যে দেবী, এখান থেকে কিন্তু তার দেবী এবং তার যে বোনেরা ছিল, বোনদের নাম কিন্তু এই দেবী নাম থেকে নামকরণ করা হয়েছিল। ওকে, এরপরে আমরা পরবর্তীতে দেখি তিনি যে বিভিন্ন জায়গায় যে পড়াশোনা করেছেন, এইগুলো একটু জেনে রাখা দরকার, তবে এগুলো থেকে প্রশ্ন আমাদের কিন্তু তেমন আসে না। আমরা একটা ব্যাপার এখানে দেখি যে 1876 সালে 15 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে যে প্রথম 15 বছর বয়সে তার যে প্রথম কাব্যগ্রন্থ, কবিতার বই, সেটার নাম হলো বনফুল। ওকে, এখান থেকে কিন্তু চলে আসে। এরপরে এখান থেকে আরেকটা বিষয়, তিনি 1901 সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়। শান্তিনিকেতন বিদ্যালয় থেকে কিন্তু চলে আসে। শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1901 সালে, যেটা বর্তমানে কি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে যেটা পরিচিত পেয়েছে। 1913 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এবং সবচেয়ে দামি পুরস্কার হলো এই নোবেল পুরস্কার। এটা তিনি 1913 সালে পান, যেটা ইংরেজি নামকরণ হয়েছে সং অফারিং। এটা কিন্তু পরীক্ষা আসে, অর্থাৎ গীতাঞ্জলি, যে বইটা বাংলায় হচ্ছে গীতাঞ্জলি,
যেটার ইংরেজি নাম হচ্ছে সং অফারিং। এটা কিন্তু পরীক্ষায় আসে, সং অফারিং। সং অফারিং এটা থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, যেটার বাংলা হচ্ছে গীতাঞ্জলি। এইগুলো হচ্ছে কিছু সঙ্গীত বা গীত যেগুলা একজন একজন স্রষ্টার কাছে, একজন সৃষ্টির আর্তনাদ থাকে। এইগুলো হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য কিছু গান, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য কিছু আরাধনা, এইরকম টোটাল অনেকগুলো গান বা এগুলো মিলে হচ্ছে সং অফারিং। এটা হচ্ছে ইংরেজিতে, বাংলায় হচ্ছে গীতাঞ্জলি। এটা 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি কবিতার জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। এরপরে এখানে একটা জিনিস মনে রাখা দরকার, বাংলাদেশের শিলাইদহ, পতিশ্বর এবং শাহজাদপুরে তার জমিদারি ছিল। বাংলাদেশের এই তিনটে জায়গায় কিন্তু তিনি আসা যাওয়া করেছেন। একটা হলো শিলাইদহ, আর একটা হলো পতিশ্বর, আর একটা জায়গার নাম হলো শাহজাদপুর। এই তিন জায়গায় তিনি তার বাবার আমরা যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবা এবং মায়ের নাম সারদা দেবী, এদের যে জমিদারি ছিল, সেই জমিদারি বাংলাদেশের তিনটে জায়গায় তারা এই জমিদারি দেখাশোনা করার জন্য আসতেন। সেখানে সেটা হলো, একটা হলো শিলাইদহ, একটা পতিশ্বর, আর একটা হলো শাহজাদপুর। এখানে তিনি জমিদারি দেখাশোনার জন্য এখানে তিনি আসতেন। 1941 সালের 7ই আগস্ট, যেটা বাংলা হলো 1348 খ্রিস্টাব্দের এত বঙ্গাব্দের 22শে শ্রাবণ তিনি কলকাতায় পরলোক গমন করেন। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, মৃত্যুসাল, বাংলা এবং ইংরেজি, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। ওকে, আমরা তার এখান থেকে কবি পরিচিতি থেকে আরো যে বিষয়গুলো দরকার আমরা একটু মার্কিং করে দিই। প্রথমেই এখান থেকে মনে রাখা দরকার 1861 সালের 7ই মে, এটা হলো ইংরেজি 1861 সালের 7ই মে। বাংলা হচ্ছে 1268 সালের 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মায়ের ছিল টোটাল 15 জন সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন 14তম এবং ছেলেদের মধ্যে তিনি ছিলেন 8ম পুত্র হিসেবে তিনি ছিলেন। ওকে, তার দাদার নাম আমরা দেখেছি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। এবং ছোটবেলা থেকে তিনি এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই লেভেলটা শিক্ষা তিনি কিছু স্কুলে গিয়েছেন। পরবর্তীতে তাকে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলাতে গমন করেছিলেন। এবং আমরা দেখলাম তিনি 15 বছর বয়সে তিনি প্রথম তার যে কাব্যগ্রন্থ বনফুল তিনি রচনা করেন। এরপরে তিনি নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে, যেটার ইংরেজি বলা হয়েছে সং অফারিং। ঠিক আছে, 1901 সালে তিনি শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার যে সাহিত্যের বই, যে বইটায় তিনি পেয়েছেন যে কবিতায়, সেটার নাম হলো সং অফারিং। এটার বাংলা হচ্ছে গীতাঞ্জলি। এটার মধ্যে কিছু গান রয়েছে, কিছু সং রয়েছে, কিছু কি গীত রয়েছে। এই গীতগুলো মূলত একজন ভক্ত তার স্রষ্টার কাছে যে কথাগুলো বলে তিনি স্রষ্টাকে কাছে পেতে চান, আমরা যে প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তাকে পেতে চাই, এরকম কিছু ভক্তিমূলক গান, সৃষ্টিকর্তাকে পাওয়ার কিছু আরাধনা। এইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে 1941 সালের 7ই আগস্ট তিনি মারা যান, যেটা বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন কলকাতায়। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনই কিন্তু তিনি লেখালেখির মাধ্যমে কাটিয়েছেন। তিনি যখন ব্যারিস্টারি পড়তে লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি একটা বাসায় উঠেছিলেন যেখানে তিনি সাবলেট থাকতেন। সেখানে কিন্তু দুইজন লন্ডনী মেয়ে, তারা কিন্তু তাকে দেখে রবীন্দ্রনাথের গায়ের বর্ণ, তিনি যে বাঙালি যেভাবে আমরা যে অত্যন্ত ফর্সা, আমরা কিন্তু সাধারণত বাঙালিরা হয়ে থাকে না, সাধারণত শ্যাম বর্ণের হয়ে থাকে বেশি। তার গায়ের এই শ্যামবর্ণ দেখে তিনি যে বাসায় সাবলেট নিয়েছিলেন, সেই বাসায় কিন্তু দুইজন কন্যা ছিল। তারা কিন্তু এই তাদের ভাষায়, যেহেতু ব্রিটিশরা কিন্তু লাল বর্ণের, সাদা ধবধবে সাদা বর্ণের হয়ে থাকে, তাদের দৃষ্টিতে আমরা হচ্ছে কৃষ্ণাঙ্গ, অর্থাৎ আমরা কালো বর্ণের। এবং এই কুচকুচে কালোকে, এই কালো বর্ণকে দেখে কিন্তু ওই দুই কন্যা ওখান থেকে চলে গিয়েছিল। তারা মনে করেছিল যে এই কৃষ্ণ বর্ণের ব্যক্তি তাদেরকে কোনো ধরনের ক্ষতি করার জন্য হয়তোবা চেষ্টা করবে। এবং তখন কিন্তু সেখানে তখন রবীন্দ্রনাথ ঠাকুর যে চিঠিগুলো তার বাবার কাছে পাঠাতেন,
তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে যে চিঠিগুলো পাঠাতেন তাতে তিনি লিখতেন যে এখানের লেখাপড়া, এখানের কালচার, খাওয়া দাওয়া তার কিছুই ভালো লাগছে না। ওকে, পরবর্তীতে ওই বাসায় তিনি সাবলেট থাকতে থাকতে তার আচার ব্যবহারে ওই কন্যারা মুগ্ধ হয়ে পড়ে। তারপরে কিন্তু তিনি সেখানে এক মায়ার জালে পড়ে যান। এরপরে কিন্তু তার চিঠিতে ওই দেশের প্রতি মায়া, ওই কন্যাদের প্রতি তার প্রেমের গভীরতা প্রকাশ পায়। এবং পরবর্তী যে চিঠিগুলো তিনি তার বাবাকে লেখেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে, সেখানে তিনি প্রকাশ করেন যে এখানে তিনি অনেক বছর থাকতে চান, এখানে অত্যন্ত চমৎকার, এখানে থাকতে তার ভালো লাগে। এবং এই কবিতার মাধ্যমেই কিন্তু তার বাবা সিদ্ধান্ত নেন, বুঝে ফেলেন যে এই ছেলে নিশ্চয়ই এখানে গিয়েও তিনি প্রেমের উপাখ্যান শুরু করেছেন, প্রেমে পতিত হয়েছেন। এইভাবে তিনি তার জীবদ্দশায় চলে। আমরা নিউজিল্যান্ডের একজন নারীর সাথে তার এক চিঠি আলাপের মাধ্যমে এক প্রেম হয়, ওকাম্পিয়া, যার নাম ছিল ভিক্টোরিয়া ওকাম্পিয়া। ঠিক আছে, বিভিন্ন কবিতায় লেখায় কিন্তু তার নাম আসছে। ঠিক আছে, এইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানেই গিয়েছেন সেখানেই কিন্তু তিনি বিশ্বকে জয় করেছেন। আলবার্ট আইনস্টাইনের কাছেও কিন্তু তিনি সাক্ষাৎ করেছিলেন, সেখানে কিন্তু তার লেখার মাধ্যমে, তার গুণের মাধ্যমে কিন্তু আলবার্ট আইনস্টাইন মুগ্ধ হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কৃতকর্মের মাধ্যমে। তার অসংখ্য কালজয়ী লেখার মধ্যে একটা হচ্ছে এই সোনার তরী। আজকে আমরা এই যে এইচএসসি পাঠ্যসূচির প্রথম কবিতা এই সোনার তরী নিয়ে আলোচনা করব। ওকে, তার বিভিন্ন কাব্যগ্রন্থের কথা এখানে বলা হয়েছে। একটা বলা হয়েছে মানসী সোনার তরী কাব্যগ্রন্থ। আজকে যে আমাদের কবিতাটা, সেটা কিন্তু এই সোনার তরী কবিতার বই থেকে, কাব্যগ্রন্থ থেকেই নেওয়া। ওকে, তারপরে গীতাঞ্জলি, যেটার জন্য তিনি 1911 সালে প্রকাশ করেছেন, 1913 সালে তিনি এটায় নোবেল পুরস্কার পেয়েছেন। অনেকগুলোই তার রয়েছে। এরপরে উপন্যাস কিন্তু রয়েছে অনেকগুলো। চোখের বালি রয়েছে, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, শেষের কবিতা এটা কি জাতীয় লেখা? মনে রাখতে হবে, এটা কিন্তু নাম রেখেছে শেষের কবিতা, কিন্তু সে কিন্তু কোনো কবিতা নয়। সে কি? সে হলো একটা উপন্যাস। পরীক্ষায় প্রায় আসে, শেষের কবিতা কি জাতীয় লেখা? এটা হচ্ছে একটা উপন্যাস। ওকে, যেমন আমরা দেখি আমাদের যে ময়মনসিংহ জেলা, এই ময়মনসিংহ এটা কিন্তু কোনো ধরনের সিং না, যেমন গরুর শিং, ছাগলের শিং সুচালো থাকে, এটা কিন্তু শিং না, নাম রেখেছে ময়মনসিংহ, এটা জেলার নাম। শেষের কবিতা এটা কিন্তু কবিতা নয়, এটা কিন্তু উপন্যাস। নাম রেখেছে আতর আলী, শরীর থেকে কোনো আতরের গন্ধ আসে না, আসে দুর্গন্ধ, মানুষ গেলে দৌড়ানো শুরু করে। নাম রেখেছে সুন্দর আলী, চেহারা এমন ভালো, পাতৃপক্ষ দেখে তাকে দিয়েছে দৌড়। সুন্দর আলীর চেহারা যদি হয় এই অবস্থা, তাহলে ওই কালো আলীর কি অবস্থা? তাহলে এইরকম শেষের কবিতাটা কোনো কবিতা নয়, এটা হচ্ছে একটা উপন্যাস। ওকে, গল্পগুচ্ছ প্রথম ও দ্বিতীয় খণ্ড, এটা 1926 সালে প্রকাশিত হয়েছে। এখান থেকে আর তেমন কিছু নাই। আমরা পরের অংশে চলে যাচ্ছি। কি জিজ্ঞেস করেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি, এটা সোনার তরী এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ কবিতার বইটার নাম হচ্ছে সোনার তরী, সেখানের একটা কবিতা হচ্ছে সোনার তরী, সেটা নেওয়া হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। ওকে, আমাদের মাত্রাবৃত্ত ছন্দ, এটা একটু মনে রাখতে হবে। মাত্রাবৃত্ত মানে কবিতার মাত্রা মানে কি? শেষের দিকে গিয়ে মিল খাবে, শেষের দিকে। ওকে, শেষের দিকে ঠাই নাই ছোট সে তরি, এই যে শেষের লাইনটা হচ্ছে তরি। আমারই সোনার দানে গিয়াছে ভরি, এই যে ভরি। তাহলে এই যে তরি এবং ভরি, এই যে শেষের দিকে মিল, লাইনের শেষ ওয়ার্ডে গিয়া মিল, এটাকে বলা হয় মাত্রাবৃত্ত। ওকে, এরকম আরো কিছু ছন্দ আছে, মাত্রাবৃত্ত আছে, একটা আছে স্বরবৃত্ত। ওকে, আরো একটা আছে কি? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, আর একটা আছে অক্ষরবৃত্ত। এরকম তিনটে ছন্দ আমরা দেখি। ছন্দ কয়টা? তাহলে ছন্দ পাওয়া গেল 3 প্রকার। তাহলে একটা পাইলাম মাত্রাবৃত্ত, আর একটা আমরা বলছি স্বরবৃত্ত। ওকে, আর একটা বলছি অক্ষরবৃত্ত। ওকে, তাহলে আমরা কয় ধরনের ছন্দ পেলাম? বাংলা কবিতায় 3 ধরনের ছন্দ। যেমন এই কবিতাটা বলা আছে, এটা মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত মানে কি? মাত্রা মানে শেষে, এই শেষের দিকে মিল থাকে প্রত্যেকটা লাইনের শেষে। যেমন আমি 2টা লাইন বললাম, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। এই যে তরি আর ভরি, এই লাইনের শেষে মিল থাকবে। আর স্বরবৃত্ত হইল ছড়া, আম পাতা জোড়া জোড়া,
মারবো চাবুক চরবো ঘোড়া, ওরে বুবু সরে ধারা, আসছে আমার পাগলা ঘোড়া। এই যে এটা হলো স্বর, যেটাকে আমরা বলি, আমরা সরা যেটাকে বলি সেটাকে আমরা স্বরবৃত্ত বলি। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা এর পরের অংশে চলে যাই, দেখি কি আছে। এইখানে কিছু শব্দার্থ দেওয়া আছে শুরুতে, শব্দার্থগুলো আমরা একটু শেষের দিকে দেখব। আমরা এখন কবিতাটা দেখতে চাই। আগেই কিন্তু বলেছিলাম যে এই কবিতার দুইটি অর্থ রয়েছে। একটা হচ্ছে শব্দ যেভাবে লিখছে, এই শব্দের যে বর্ণ, এই অক্ষর, আক্ষরিক অর্থ যেটা, এই শব্দর যে আসল অর্থ শব্দ দিয়ে যেটা বোঝানো হয়েছে, আর একটা হচ্ছে রূপক অর্থ। তিনি বলেছেন এক কথা কিন্তু বুঝিয়েছেন আর এক কথা। তিনি এখানে লিখেছেন একটা, এটা দুই ধরনের, আমরা দুইটি অর্থই পড়তে চাই, ঠিক আছে। একটা হলো যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটা শাব্দিক অর্থ বা আক্ষরিক অর্থ, আর একটা অর্থ আমরা দেখতে চাই যে অক্ষরটা দিয়ে তিনি এই লেখার মাধ্যমে তিনি রূপক অর্থে বাস্তব জীবনের যে অন্য ধরনের অন্য এক জগৎকে তিনি কল্পনা করেছেন। তাহলে আমরা কবিতাটা একটু পড়ে দেখি। কবিতাটার শুরুতে আমরা শাব্দিক বা আক্ষরিক অর্থে তিনি যে বিষয়গুলো বুঝিয়েছেন সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তারপরে তিনি এই শব্দের পিছনে গভীরভাবে, গভীর তাৎপর্যভাবে তিনি রূপক অর্থে যে শব্দগুলো বুঝাতে চেয়েছেন, যে মর্মার্থ জীবনের বুঝিয়েতে চেয়েছেন, সেইগুলো দেখতে চাই। তাহলে আমরা শাব্দিক অর্থে তিনি কি কি বুঝিয়েছেন আমরা একটু দেখি। প্রথমেই তিনি বলেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। ওকে, আগেই বলেছিলাম যে এই কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে, অর্থাৎ মাত্রা মানে কি, এই লাইনের শেষে তার কিন্তু মিল। তাহলে আমরা দেখলাম প্রথম লাইনে রয়েছে বরষা, দ্বিতীয় লাইনে বলেছে ভরসা, অর্থাৎ মিল। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। ওকে, এই যে তাহলে শেষের দিকে কিন্তু মিল রয়েছে। তাহলে প্রথমে আমরা জানি গগন মানে হলো আকাশ, গর্জে মানে আকাশে গর্জন দিচ্ছে, মেঘের যে গর্জন, গরজে মেঘ। ঘন বর্ষা মানে বর্ষা হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। কুলে একা বসে আছি নাহি ভরসা, আমি কুলে একা বসে আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আকাশে প্রচুর মেঘ, প্রচুর মেঘ, আর এই যে একজন কৃষক তিনি ধান কেটে তিনি কিন্তু এই যে নদীর মাঝখানে যে একটা নদীর এক পাশে একটা ছোট ক্ষেত, নদীতে প্রচুর পানি এবং বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে নদীর স্রোত প্রচুর গুণ বেড়ে গেছে। সেখানে একজন কৃষক তিনি তার সোনার ধানগুলো নিয়ে তিনি অপেক্ষা করছেন। ওকে, তাহলে আমরা প্রথম লাইনে আমরা বুঝলাম যে আকাশে প্রচুর মেঘ হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে এইরকম, কিন্তু এই ক্ষেতের পাশে নদীর কূলে যে একটা ক্ষেত রয়েছে, সেই ক্ষেতে একজন কৃষক তিনি বসে আছেন। কি বলছে, রাশি রাশি ভাড়া বাড়া, ধান কাটা হলো সারা। তাহলে তিনি বলছেন যে রাশি রাশি মানে কি, প্রচুর ধান তার রাশি রাশি ভাড়া বাড়া মানে কি, ধানগুলো আমরা জানি কৃষকরা কাটার পরে তারা কিন্তু এরকম আটি বাঁধে। ওকে, ঠিক আছে, এইভাবে আটি বাঁধে তারা। এই যে আমরা এখানে ধান কেটে যে আটি বাঁধা হয়েছে, আটিগুলো আবার তারা মাথায় করে বাড়িতে নিয়ে যায়। এইভাবে কৃষক তার সোনার ধানগুলোকে তিনি কেটে, তিনি 6 মাস 7 মাস পরিশ্রমের পরে যখন তার ধানগুলো আসলো, সেই সোনালী ধানকে তিনি কেটে তারপরে সেগুলোকে আটি করে রাখছেন, আটি বেঁধে রাখছেন, যেগুলোকে তিনি বাড়িতে নিয়ে যাবেন। এক বুক আশা নিয়ে তিনি ধানগুলো এইভাবে বেঁধে তিনি অপেক্ষা করছেন। এবং এখানে কিন্তু সেটা বলা আছে রাশি রাশি ভাড়া বাড়া মানে কি, রাশি রাশি বলতে বেশি কি বুঝিয়েছেন, অনেক বেশি ধান। ভাড়া মানে কি, যেটাকে তিনি বলছেন যে আটি বেঁধে রাখা হয়েছে। ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হয়ে গেছে। ভরা নদী খুঁড়ো দ্বারা খর পরশা। তাহলে কি বলছে, এই যে নদী একেবারে বর্ষাকালের ঘটনা, এখানে বর্ষা প্রচুর পানি যেখানে প্রচুর, সে তার মধ্যে এই নদী ভরা। কি বলছে, ভরা নদী খুঁড়ো দ্বারা মানে নদীতে হলো এতই স্রোত, খুরের মতো ধার। খুর দ্বারা, একটা খুরে যেভাবে আমরা শেপ করতে গেলে আমাদের যে বারবার যিনি থাকেন, অর্থাৎ যিনি আমাদের এই যে কি বলে একে
সেলুনে যিনি কাজ করেন তিনি কিন্তু আমাদের শেভ করার জন্য যে খুর ব্যবহার করেন সেই খুর কিন্তু খুব ধার। বলছে নদীর এই যে ভরা নদী খুরো দ্বারা খুরের মতো ধার, খরপরশা, এইভাবে খরপরশা মানে কি বৃষ্টি হচ্ছে সেটার কথা বলছে। এবারে জিজ্ঞেস করেছে সে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ওকে, ধান কাটতে কাটতে বর্ষা মৌসুম চলে আসছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বলছে একটা ছোট ক্ষেতের মধ্যে আমি একলা দাঁড়িয়ে আছি আর চারদিকে বাঁকা জল করিছে খেলা। এই যে আমি নদীর মাঝখানে একটা টিভিতে আমি দাঁড়িয়ে রয়েছি, একটা ধান খেতে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার চারপাশে নদী, চারপাশে শুধু পানি, শুধু খেলা করছে। আগেই কিন্তু বলেছি এই কবিতা, এই লাইনগুলো দিয়ে তিনি কিন্তু রূপক অর্থে অন্য কিছু বুঝিয়েছেন। সেই রূপক অর্থ, সেই ভাবার্থটা আমরা পরে বলবো। আমরা এখন বলছি শাব্দিক অর্থ বা আক্ষরিক অর্থে যেগুলো দেখছি আমরা সেইগুলা। কিন্তু এই শব্দগুলোর পিছনে রয়েছে অন্য ধরনের আলোচনা, অন্য ধরনের গভীর মর্মার্থ, সেগুলো আমরা একটু পরেই বলছি। এবার কি বলছেন তিনি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। কি বলছেন তিনি, যে পরপারে দেখি আঁকা, অর্থাৎ তিনি এই যে নদীর মাঝখানে আছেন সেখান থেকে অন্য পারে তিনি তাকিয়ে দেখছেন, আঁকা দেখেন। কি আঁকা দেখছেন, তরু ছায়া মশি মাখা। অর্থাৎ এই যে তিনি ওখান থেকে তিনি তাকিয়ে দেখছেন যে অন্যদিকে, অন্য পারে যে তার গ্রামখানা রয়েছে, সেই গ্রামে যে কালো মেঘ ঢেকে রাখছে, সেইখানে তিনি দেখছেন কি, তরু মানে হলো গাছ, আমরা জানি, ছায়া মশি মাখা, অর্থাৎ আকাশে যে মেঘ করেছে সেই মেঘের কারণে এটা এই গাছের ছায়াগুলো মশি মাখা হয়ে গেছে, একটু ছায়াগুলো কালো অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। বলছে কি, এখানে কিন্তু গ্রামখানি মেঘে ঢাকা, পুরো গ্রামটা আমার মেঘে ঢেকে গেছে, এই যে মেঘে ঢেকে, এই যে গ্রামখানি মেঘে ঢেকে গেছে। সেখানে কি বলছে, প্রভাত বেলা মানে সকাল বেলার কথা বলেছে, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। ওকে, সেখানে এইখানে কিন্তু এই যে কৃষক এই ছোট ক্ষেতটার মধ্যে তিনি একা, তার এই ধানগুলো কেটে কি এগুলো তিনি আটি বেঁধে রেডি হয়ে আছেন। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এবার তিনি কি বললেন, তিনি দেখলেন যে একজন নৌকার মাঝি একটা নৌকা নিয়ে এইদিকে গান গেয়ে আসতেছে। আমরা জানি এখানে কিন্তু গানের কথা বলা আছে, তাই না? যারা তরি বায়, একে আমরা কি মাঝি বলতে পারি। এই মাঝিরা কিন্তু তরি বাওয়ার সাথে সাথে বিভিন্ন সময় গান গায়। এটা আমরা আমাদের এই বাংলাদেশের একটা সিস্টেম। এখানে যারা তরি বেয়ে নৌকা বেয়ে যায় সেই মাঝিরা কিন্তু গান গেয়ে যায়। এরকম আমরা বিভিন্ন সময় গান শুনে থাকি। ওকে, যেমন আমরা একটা বিখ্যাত আমাদের লেখক আব্দুল আলিমের যে গান, সাগর কুলের নাইয়ারে অপর বেলায়, মাঝি কোথায় চলছ বাইয়া রে। তাহলে আমরা এই যে গ্রাম বাংলার যে এই মাঝিরা যখন নদীতে নৌকা চালায় তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের গান তারা গায়। এটাই তিনি বলছেন, এই লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কথাই বলছে, গান গে তরিবে কে আসে পারে, এইদিকে মনে হচ্ছে কি যেন আসে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থাৎ এখানে কৃষক বলছে যে লোকটা এই যে খেওয়া তরি নিয়ে আসছে তাকে মনে হয় চিনি। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। ওকে, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুদারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। একজন মাঝি নৌকা নিয়ে আসতেছে, মনে হচ্ছে যেন চিনি, বাট আমি শিওর না যে আমি তাকে চিনি, সেটা কিন্তু শিওর না। একজন মাঝি তিনি গান গেয়ে গেয়ে ভরাট কণ্ঠে তার নৌকা নিয়ে এদিকে আসতেছে, কিন্তু ডানে বামে কোথাও তাকাচ্ছে না। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। অর্থাৎ নদীতে যে ঢেউগুলো ছোট ছোট সেগুলো, আবার ওই মাঝি যখন নৌকা চালিয়ে যায় যে ঢেউগুলো ওঠে সেইগুলো দুই পারে শুধু ভেঙে যাচ্ছে। এই মাঝিকে কিন্তু আমি চিনছি কনফার্ম না, মনে হচ্ছে চিনছি তাকে। ওকে, এরপরে কি জিজ্ঞেস করছে,
সে কিন্তু চলে যায়। এবার কৃষক তাকে ডাকছে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। অর্থাৎ ওই যে মাঝি, সে নায়কের মতো তার নৌকা নিয়ে চলে যাচ্ছে, ডানে বামে কোথাও তাকাচ্ছে না। সে একটা পাল দিয়ে সে তার নৌকা ভরাট কণ্ঠে গান গেয়ে চলে যাচ্ছে। তখন কৃষক নিরুপায় হয়ে গেল। কৃষক তার ধানগুলোকে আর রাখতে পারছে না, শুধু বর্ষার যে মেঘ এবং এই পানিতে তার ধানগুলো ভেসে যাবে। তখন তিনি ওই মাঝিকে ডাকলেন, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তিনি তাকে আকুল আবেদন জানালেন, ও মাঝি ভাই, তুমি কোন বিদেশে যাচ্ছ? তুমি যেখানেই যাও আমার এই ধানগুলো তুমি নিয়ে যাও। ওকে, এই তোমার তরিটাকে আমার কুলে এসে ভিড়াও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। বলছে তুমি যেদিকে যেতে চাও যাও, আমার কোনো সমস্যা নেই, যারে খুশি তারে দাও, এই যে ধানগুলা তুমি যাকে খুশি তাকে দাও, শুধু তুমি নিয়ে যাও, শুধু আবদার একটাই, আমার ধানগুলো তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। এই কুলে এসে আমার সারা জীবনের এই পরিশ্রমের ফসলগুলো, আমার অক্লান্ত পরিশ্রমে এই যে অর্জিত ফলানো এই ফসলগুলো তুমি শুধু কুলেতে এসে নিয়ে যাও, তোমার কাছে আর কোনো আপত্তি নেই। আর তুমি নিয়ে যাকে খুশি নিয়ে যাও, যাকে খুশি তাকে দাও, আমার কোনো কিছু বলার নাই, শুধু অনুরোধ, শুধু একটাই রিকোয়েস্ট, এই ধানগুলো তুমি নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। বলছে তুমি যত চাও আমার এখান থেকে নিয়ে যাও তুমি, ঠিক আছে, যত চাও তত লও তরণী পরে। বলছে তুমি যা খুশি ততগুলো নিতে পারো, তোমার এই যে তোমার নৌকা ভরে নিতে পারো, সবগুলো তুমি নিয়ে নাও। এতকাল নদী কূলে জাহালয়ে সিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে থরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ তার যতগুলো ধান ছিল সবগুলো নৌকার পরে সে উঠিয়ে দিল। এতকাল নদী কূলে জাহালয়ে সিনু ভুলে, এই নদীর পারে যে জিনিসগুলো নিয়ে আমি এতদিন অপেক্ষায় আছি, এতক্ষণ অপেক্ষায় আছি, সকলই দিলাম তুলে থরে থরে, থরে ভিতরে। অর্থাৎ একেবারে স্তরে স্তরে এই নৌকায় আমি সাজিয়ে দিলাম, তোমার এখানে সব আমি উঠিয়ে দিলাম। অর্থাৎ ওই নৌকার মাঝি যখন যাচ্ছিল তাকে অনুরোধ করলো যে তুমি যেখানেই যাও, যে দেশেই যাও, আমার এই কষ্টের শ্রমের এই ধানগুলোকে তুমি তোমার নৌকায় উঠিয়ে নাও এবং যাকে খুশি দাও, আমার কোনো আপত্তি নেই, শুধু অনুরোধ তুমি তাকে নিয়ে যাও। তখন ওই মাঝি যখন তার নৌকাটাকে কুলে ভিড়াইলো, এই কৃষক তার ধানগুলোকে নৌকায় থরে ভিতরে উঠিয়ে দিল, স্তরে স্তরে সাজিয়ে দিল। তারপরে মাঝি তাকে মাঝি এই কৃষক মাঝিকে রিকোয়েস্ট করলো, এখন আমারে লহ করুণা করে, একটু দয়া করে আমাকে, আমি তোমার কাছে কি ভিক্ষা চাচ্ছি, আমাকে একটু অনুরোধ করছি যে তুমি আমাকে এই তরিতে তোমার, এখন আমারে লহ করুণা করে, আমাকে একটু দয়া করে তোমার এই তরিতে নাও, নইলে তো আমি এখানে থেকে এই নদীতেই মারা যাব। এবার সেই নৌকার মাঝি কি বলছে, এবার ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়াছে বলে। ওকে, এবার দেখা গেল ওই যে নৌকায় যে পরিমাণ ধান তোলা হয়েছে, ওই নৌকায় আর কোনো জায়গা হয় না। এখন এই যে কৃষক, তার ধানগুলো এই নৌকায় স্থান পেলেও কৃষকের কোনো স্থান দেওয়ার মতো কোনো জায়গা নাই। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ওকে, কি বলছে এবার, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরি। অর্থাৎ এই যে শ্রাবণের যে গগন, শ্রাবণ মাসের, অর্থাৎ এটা বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। বর্ষা ঋতু তাহলে কিভাবে আসে, কোন কোন মাস থেকে? বৈশাখ এবং জ্যৈষ্ঠ, এই দুইটা কিন্তু গ্রীষ্মকাল। ওকে, এখানে কিন্তু গ্রীষ্মকালের কথা বলা হয় নাই, এখানে বৈশাখ জ্যৈষ্ঠ, এরপরে কি আষাঢ় আর শ্রাবণ, আষাঢ় এবং শ্রাবণ এই দুইটা মাস মিলে কিন্তু বর্ষাকাল। এখানে কিন্তু বর্ষার ইতিহাস বলা হয়েছে, এই জন্য এই যে শ্রাবণ মাসের কথা চলে আসছে। শ্রাবণ গগন অর্থাৎ শ্রাবণ মাসের যে আকাশ, গগন মানে হলো আকাশ, শ্রাবণ গগন ঘিরে
ঘন মেঘে ঘুরে ফিরে, অর্থাৎ শ্রাবণ মাসে এই বর্ষাকালে আকাশে প্রচুর মেঘ হয়। শূন্য নদীর তীরে রহিন উপরে, আমি এই শূন্য নদীর তীরে এই মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে আমি পড়ে রইলাম। আমার ধান নিয়ে চলে গেল, কিন্তু আমি পড়ে রইলাম। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, সোনার তরীতে সোনার ধানের স্থান হয়েছে, কিন্তু আমি কৃষক, আমি স্রষ্টা, আমি উৎপন্ন করেছি, সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, এগুলোর আমার কোনো স্থান নাই। এই কবিতাটা এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শিলাইদহে বসে লিখেছিলেন। তিনি তখন একটা নৌকায় ছিলেন, এই যে বোট, বোট লেখা আছে, নৌকায় বসে তিনি লিখেছিলেন, এবং এটা বাংলা ফাল্গুন মাসের 1298 সালে। আমরা এই যে কবিতাটা এতক্ষণ দেখলাম, এটা কিন্তু তার শুধু শব্দের অর্থগুলো পড়লাম। তিনি শব্দগুলো যেভাবে সাজিয়েছেন, আক্ষরিকভাবে যেভাবে শব্দগুলো বলেছেন সেটার অর্থ, কিন্তু এই প্রত্যেকটা শব্দের পিছনেই কিন্তু রয়েছে একটা রূপক অর্থ। তিনি এখানে কবিতায় বুঝিয়েছেন বাস্তব জীবনের একটা, কিন্তু তিনি অন্য কিছু রূপক অর্থে বুঝিয়েছেন। আমরা এবার রূপক অর্থগুলো পড়তে চাই, দেখি রূপক অর্থগুলো দিয়ে তিনি কি বুঝাতে চাইলেন, আমরা সেখানে যেতে চাই। ওকে, এবার আমরা দেখব এটার মানে মর্ম কথা কি, গভীর রহস্যবেদটা কি, এটার আধ্যাত্মিকতা কি। এই কবিতা তিনি এইভাবে শব্দে শব্দে বুঝিয়ে মানব ইতিহাসের কোন অংশটাকে তিনি বুঝাতে চেয়েছেন, একজন মানুষের জীবন দর্শন কত দূর পর্যন্ত যেতে পারে সেটা আমরা দেখতে চাই। এবার আমরা এই রূপক অর্থ, তিনি এই শব্দের অর্থের আড়ালে অন্য কি বুঝিয়েছেন সেটা দেখি। প্রথমেই বলেছেন তিনি, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা। তাহলে আসলে এইখানে আমরা প্রথম লাইনেই যেটা তিনি মানব জীবনের গভীর রহস্য এটার মধ্যে লুকিয়ে রয়েছে, গভীর রূপকতা এর মধ্যে লুকিয়ে রয়েছে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা। বলছে এই কুল বলতে তিনি কিন্তু ইহকাল এবং পরকালকে বুঝিয়েছেন। এখানে বুঝানো হয়েছে যে আমি যে মৃত্যুর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, এই যে আমি পরকালের দিকে যাচ্ছি, আমি আসি এই ইহকাল, এই যে আমার জীবন অল্প কয়েক দিনের, সেইখানে বিভিন্ন ধরনের মেঘ ঘন বর্ষা, মানে কি বিপদ আপদ রোগ মুক্তি এগুলো আমার এই জীবনে থাকে। আমি শুধু অপেক্ষায় আছি, এই কুলে আমি বসে আছি, এই যে কুলে একা একা বসে আছি, এর কিন্তু এক সেকেন্ডেরও ভরসা নাই। এবং এই যে তিনি বলছেন যে আমি এই কুলে বসে আছি, আমি মৃত্যুর অপেক্ষায়, অর্থাৎ আমি পরকালের দিকে গতিশীল হচ্ছি, এ কথা কিন্তু শুধু বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন তা নয়, এটা কিন্তু লালন ফকিরের কবিতায় এরকম রয়েছে, গানে এরকম রয়েছে। আমি অপার হয়ে বসে থাকি ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমরা এই যে বিখ্যাত লালন কন্যা ফরিদা পারভিনের কণ্ঠে কিন্তু এরকম শুনেছি। তোমরা যদি না শুনে থাকো অবশ্যই গানটা সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবা। ওকে, তাহলে এই যে এই কথা কিন্তু বিশ্ব মানব যারা মনীষী রয়েছেন তারা যুগে যুগে সবাই বলার চেষ্টা করেছেন। তাহলে তিনি মূলত বলতে চাইছেন আমি এই পারে বসে আছি, অর্থাৎ ইহকালে বসে আছি, অপেক্ষায় আছি মৃত্যুর দিকে আস্তে আস্তে যাব। এবং ইসলাম ধর্মেও কিন্তু এই কথা বলা আছে যে প্রতিদিন কবর তোমাকে 5 বার ডাকে, তুমি শুনতে পাও না। কবরের মাটি ডাকতেছে, ওই মিস্টার জাকির হোসেন, ওই মিস্টার সুমন শিফাত, কোথায় আছো তুমি পৃথিবীর মায়ামগ্নে, সবকিছু ভুলে আছো, আমার দিকে আসো। মৃত্যু প্রত্যেক দিন ডাকছে, প্রত্যেক দিন আমান সুমন শিফাত জাকির প্রত্যেককে ডাকছে, কিন্তু আমরা কালা অর্থাৎ কানে শুনতে পাই না। সুতরাং এই অংশটাই তিনি বুঝিয়েছেন যে আমরা এই যে ইহকালের এই সামান্য লোভ লালসা, এই পৃথিবীর মায়া মহব্বতের অপেক্ষায় আছি, এখানে বসে আছি, এর কিন্তু 1 সেকেন্ডও ভরসা নাই। কি বলছে, রাশি রাশি ভাড়া বাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরু দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এবার তিনি এখানে কি বুঝিয়েছেন, আরো রহস্যময় কথা বলেছেন। কি বলেছে আমরা প্রথম দ্বিতীয় লাইনগুলো দেখি। রাশি রাশি ভাড়া বাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরু ধারা খর পরশা। এখানে তিনি বললেন এই যে ইহকালে আমি হাঁটছি, এই যে আমি নাচতেছি, লাফাচ্ছি, গান গাইছি,
টাকার জন্য দুর্নীতি করছি, এরকম অনেক কাজই আমি করেছি। এই যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, মানে কি এরকম অনেক কাজই আমি করেছি। এই রকম সব এহকালকে আমি, এহকালের এই মায়ায় পড়ে আমি পরকালকে ভুলে গিয়ে আমি এই কালের অনেক কাজই এরকম করেছি। কিন্তু সবকিছুই কিন্তু আবার বলে দিয়েছে, ভরা নদী খুরু দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। মানে কি আমার এই লোভ করতে করতে, এই দুনিয়ার কাজ করতে করতেই কিন্তু আমি মৃত্যুর দিকে এক সময়, মৃত্যুর কাছাকাছি আমি চলে আসছি। এই মাত্র কয়েকদিন পরেই মৃত্যু, কিন্তু আমার এই কাজ চলছে। আমি এই সৃষ্টিকর্তাকে কিন্তু ভুলে এই দুনিয়ার কাজগুলো করছে। এই যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরশা, এই দুনিয়ার মোহ লোভে পড়ে আমি একটার পর একটা শুধু করে যাচ্ছি, ভালো সৎকর্ম আমি করছি না, ভালো কিছু করছি না। এবারে তিনি কি বলছেন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারদিকে বাঁকা জল করিছে খেলা। ওকে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাকা। অর্থাৎ আমি আস্তে আস্তে যে মৃত্যুর দিকে যাচ্ছি, আমি বিভিন্নভাবে চিহ্ন পাচ্ছি একটার পর একটা। আমি ছোট্ট ছিলাম, সেখান থেকে বড় হয়েছি, বড় হয়ে আবার আমার মাথায় ঝাঁকড়া চুল ছিল, চুল পড়ে যাচ্ছে। আমি কিন্তু বৃদ্ধের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই যে কি বলছে, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে কিন্তু বলছে এই যে জগতে আমি কিন্তু একাই থাকতে হবে, আসছি একা, যাব একা, সঙ্গে কিন্তু কেহই যাবে না। এসেছিলাম ল্যাংটা, মৃত্যুর সময় আবার আমি হয়ে যাব ল্যাংটা। এসেছিলাম, ইসলাম ধর্মে বলা হয় 5টা জিনিস দিয়ে আমার শরীর কিন্তু বানানো, কি মাটি, আগুন, পানি, নূর। এরকম আমি কিন্তু মৃত্যুর পর আবার এদিকেই মাটির সাথে মিশে যাব। ওকে, এইরকম আধ্যাত্মিক বিষয়গুলো তিনি, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ওকে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। অর্থাৎ পরপারের দিকে তাকাইলে কিন্তু আমি দেখি খুব অন্ধকারাচ্ছন্ন, এই জগতের মায়ায় মোহ লোভে পড়ে আমি শুধু এই জগৎ নিয়েই আছি। পরপারে মৃত্যুর পরে যে আমার কি হবে সে বিষয়টা আমি খেয়াল করছি না। ওকে, কি বলছে ওকে, এরপরের অংশে দেখি কি বলছে, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙা দুদারে, দেখে যেন চিনি, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে বলা হয়েছে শুরুতে তিনি এগুলো তো আসলে নৌকা দিয়ে বুঝিয়েছেন যে গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থাৎ এখানে তিনি বলছেন যে একজন মাঝি নৌকা বেয়ে আমার দিকে আসতেছে, মনে হয় উনিকে চিনি। এই নৌকা এবং মাঝি দিয়ে তিনি কি বুঝিয়েছেন, কালের স্রোতকে বুঝিয়েছেন, কালের ইতিহাসকে বুঝিয়েছেন। এই আজ থেকে 100 বছর আগে যে কাল, সেই কাল এখনো চলমান আছে। কিন্তু আমরা তো ভুলে যাই 100 বছর আগে এখানে কে প্রধানমন্ত্রী ছিল, কে রাষ্ট্রপতি ছিল, 1000 বছর পূর্বে কি ছিল, 2000 বছর পূর্বে কি ছিল। এই যে কালের ইতিহাস, এই যে কাল, কাল স্রোতের স্রোত, কালের মতো কাল স্রোত উভয়ই চলছে, সময় চলে যাচ্ছে। ওকে, এই যে গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই সময় স্রোতের মতো সবকিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। 100 বছর আগে যারা ছিল তাদের এরকম প্রভাব প্রতিপত্ত ছিল, তারাও কিন্তু ইতিহাসে এইভাবে সবকিছু বিসর্জন দিয়ে তারা পরপারে চলে গেছে। আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে সবাই কিন্তু এই ইতিহাসের এরকম সাক্ষী হয়ে চলে গেছে। আজ আমি আছি, আমিও ঠিক থাকবো না 50 বছর 100 বছর পরে। এই রকম এই পৃথিবী এভাবেই আছে। এই জন্যই কিন্তু বিখ্যাত যে বাংলা গান রয়েছে, এই পৃথিবী যেমন আছে, এই পৃথিবী যেমনি আছে ওরে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তাহলে এখানে কিন্তু সেই কথাগুলোই কবি তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলে দিয়েছেন। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থাৎ কালের যে ইতিহাস, সেই ইতিহাসকে এখনো চলছে, আমিও একসময় ইতিহাস হয়ে যাব। আজ থেকে 100 বছর আগে তারা কেউ নাই, শুধু ইতিহাস আছে 100 বছর আগে কি ছিল, যারা ভালো কাজ করেছে সেই ইতিহাসের কিন্তু এখনো চলমান আছে। সেই সময়, সেই ইতিহাসকে, ইতিহাসের সেই স্রোতকে মনে হয় যেন আমি চিনি, মনে হচ্ছে যেন আমি চিনি। ভালো কাজ করলে আমি ইতিহাসে ধ্রুব তারা, নক্ষত্র হয়ে থাকবো, সোনার তারা হয়ে থাকবো। আর যদি আমি
না হয় তাহলে কিন্তু আমি নিভে যাব। এবার কি বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। ওকে, বলছে যে ওই যে ইতিহাস, তুমি তো চলছো যাচ্ছ, তুমি কি আমাকে নেবা সেটা জিজ্ঞেস করছে। তুমি কি বিদেশে যাচ্ছ, আমার পাশে আসো ইতিহাস, আমাকে তুমি তোমার ইতিহাসে তোমার নৌকায় আমাকে নেও, ইতিহাসে আমাকে একটা স্থান দাও, ইতিহাসে আমাকে একটা স্থান দাও, আমি ইতিহাসের একটা অংশ ছিলাম, এই পৃথিবী এই মহাবিশ্ব যেন আমাকে ভুলে না যায়, তুমি তোমার তরিটা আমার কাছে নিয়ে আসো, আমাকে ইতিহাসের সাক্ষী করে নাও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। আমি যে কর্মগুলো করেছি, আমি কিছু ভালো কাজ করেছি, তুমি আসো আমার কাছে, এই কাজগুলো তুমি এই তোমার নৌকায় উঠিয়ে নাও, এইগুলোকে ইতিহাসের সাক্ষী করে নাও, যাকে আজ থেকে 100, 200, 500 বছর পরও আমাকে মানুষ মনে করে যে আমি ভালো কাজ করেছিলাম, আমি একদিন এই পৃথিবীতে ছিলাম, আমার কর্ম ছিল, আমি এই যে কুষ্টিয়ায় এই যে শিলাইদহে এই বোটে বসে আমি একটা কবিতা লিখেছিলাম, আমাকে ইতিহাস করে নাও, মানুষ যেন ভুলে না যায় আমি কোনোদিন ছিলাম না, আমাকে যেন 10 বছর 20 বছর পর কুকুর এবং কোনো প্রাণী মারা গেলে যেভাবে মনে করে না, সেই রকম আমি যেন কুকুরের মতো হয়ে না যাই, আমাকে ইতিহাসে একটু জায়গা দাও, এরকম একটা আকুল আবেদন করছে যে আমাকে ইতিহাসে জায়গা দাও। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে থরে, এখন আমারে লহ করুণা করে। এবার কবি বলছে যে আমি এই পৃথিবীতে 50 বছর 60 বছর 70 বছর জীবিত থেকে আমি যতটুকু কাজ করলাম, ভালো কাজ করলে ইতিহাস বলবে অমুক ভালো ছিল, খারাপ কাজ করলাম ইতিহাস বলবে ওই বেটা বাটপার ছিল। ওকে, ইতিহাসে আমার কর্মটার শুধু দাম হয়, কিন্তু আমাকে একটু জায়গা দাও তোমার সোনার তরিতে। অর্থাৎ এখানে দেখা গেল একজন কৃষকের ধান একটা সোনার তরিতে এসে নিয়ে গেল, কিন্তু কৃষক আকুল আবেদন জানাচ্ছে আমাকে ইতিহাসে ভাসিয়ে নিয়ে যাও, আমাকে কুলে নিয়ে যাও, আমাকে তরিতে স্থান দাও। কিন্তু ওই মাঝি কি বলছে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। তাহলে এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে ইতিহাস। ইতিহাসের এই কালের নৌকায় তোমাকে বাঁচাবে না, তোমার সৎকর্মগুলোকে বাঁচাবে। ওকে, এই নৌকায় আমার ধানগুলা, এই ধান বলতে এখানে কৃতকর্ম, আমি যে কাজগুলো করেছি, আমি ভালো কাজ করেছি, সেটার স্থান হবে। ওকে, কিন্তু ওই যে ব্যক্তি, তিনি কিন্তু স্থান পাবেন না, ব্যক্তি ওই নৌকায় উঠতে পারবেন না, তার কর্মটার শুধু দাম হবে। ওকে, এটা কিন্তু অন্য কবিরা অন্যভাবে বলেছেন যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তোমার যদি কর্ম ভালো থাকে, তোমার কর্মটাই মানুষ, কার কেমন চেহারা, কার কেমন লম্বা না বেটে, মোটা না কে চিকন, এগুলো কিন্তু কালো না ফর্সা, গোত্র বড় গোত্রে জন্মগ্রহণ না ছোট গোত্রে, এগুলো কিন্তু ইতিহাস হবে না। ওকে, কি বলছে, গগন শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরে, যাহা ছিল নিয়ে গেল সোনার। ওকে, তার মানে কি, তুমি ওই তোমার সৎকর্মগুলোই ইতিহাসে জায়গা পাবে, তুমি নিজে সোনার তরিতে উঠতে না পারলেও তুমি যদি ভালো কাজ করো, ভালো কাজটা তোমার ইতিহাসে জায়গা হবে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই লেখা দিয়ে বুঝিয়েছেন এক সময় ব্যক্তি রবীন্দ্রনাথ স্থান হবে না, কিন্তু তিনি যে সৎকর্মগুলো করেছেন সেগুলোর স্থান হবে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা কবিতাগুলো পড়ি, তিনি যে কবিতাগুলো লিখেছেন, গল্প উপন্যাস, এইগুলো আমরা পড়ি, কিন্তু তিনি তো শুধু এইগুলোই লেখেন নাই, আরো তো তিনি যত বছর বেঁচে ছিলেন প্রতিদিন সকালে উঠে তিনি হাঁটতেন, তারপরে নাস্তা খেতেন, তারপরে দুপুরে খেতেন, জমিদারি কাজকর্ম দেখতেন, তারপরে তার স্ত্রী কন্যা ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে জীবনযাপন করতেন, এইভাবেই তার প্রতিদিন কাটতো। কিন্তু এই প্রতিদিনের 24 ঘন্টায় আমরা তার কোন অংশটুকু নিয়েছি, শুধুমাত্র তার যে লেখা, তার যে গান গাওয়া, তিনি যে কাজগুলো এই সৎকর্মগুলো ইতিহাসের জন্য যেটা রেখেছেন সেইটাই আমরা মনে রাখছি, বাকিগুলো আমাদের এখানে আসতেছে না। তাহলে মূলত এই কবিতার মাধ্যমে আমরা এটাই বলতে পারি যে এখানে রূপক অর্থে একজন, এইখানে তিনি কবিতায় যে আক্ষরিক অর্থে যে আমরা যে বিষয়টা দেখলাম সেটা একটু সংক্ষেপে বলি, যে একজন কৃষকের কথা বলা হয়েছে। এই কৃষক নদীর মাঝখানে একটা ক্ষেত, তার একটা টিভির মতো একটা উঁচু স্থানে তার একটা জমির ক্ষেত, সেখানে তিনি হাল চাষ করে যে ধানগুলো ফলিয়েছেন সেগুলো তিনি আটি বেঁধে
রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, এই ধান কাটা নিয়ে ধানগুলো নিয়ে তিনি অপেক্ষা করছেন। এমন সময় প্রচন্ড বৃষ্টি নেমে এলো, নদীতে পানির স্রোত বহুগুণে বেড়ে গেল। এবার তিনি এই ধানগুলো নিয়ে তিনি বিপদে পড়লেন, কেমনে তিনি তার ধানগুলোকে রক্ষা করবেন। এমন সময় একজন মাঝি নৌকা নিয়ে আসলো, মনে হয় যেন ওনাকে চিনি। ওনাকে তিনি অনুরোধ করলেন, তুমি যেখানেই যাও, যে দেশে যাও, তুমি আমার ধানগুলোকে নিয়ে যাও। ধানগুলো উঠানোর পরে দেখা গেল নৌকায় আর জায়গা নাই, কৃষক তিনি আর উঠতে পারলেন না। এই কবিতাটা দিয়ে এগুলোই বোঝানো হয়েছে, এটার রূপকর্তে বোঝানো হয়েছে যে মানুষের সৎকর্মগুলো ইতিহাসে জায়গা পায়, ব্যক্তি মানুষের কোনো জায়গা হবে না। আজ থেকে 50 বছর 100 বছর পরে আমার কোনো নাম থাকবে না। আমি যদি কোনো ইতিহাসে ভালো কাজ করে যেতে পারি, মানব কল্যাণে কোনো কাজ করে যেতে পারি, সেটার কিন্তু জায়গা হবে। তাহলে এখান থেকে কি কি আসতে পারে, আমরা কবিতাটি দেখলাম এবং এখানে যে শব্দ অর্থগুলো সেগুলো আমরা দেখলাম। এবার আমরা কিছু এমসিকিউ দেখবো এবং সৃজনশীল প্রশ্নটা কিভাবে আসে সেই ব্যাপারগুলো দেখব। এবার এইখানে একটা সৃজনশীল প্রশ্ন, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে যে সৃজনশীল প্রশ্ন আসে সেরকম একটা বিষয় আমরা একটু দেখতে চাই। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে চিরতারুণ্যের প্রতীক। চিরায়ত বাঙালির সংস্কৃতি তার কাব্যকর্মে স্ফূর্তি করে লাভ করেছে। বিদ্রোহ, সাম্য, মানবতাবোধের কথা লিখে তিনি বাঙালি চিত্তে অনুপ্রেরণা জুগিয়েছেন কাল থেকে কালান্তরে। তার মহাপ্রয়াণ ঘটে 1976 সালে। আচ্ছা, 1976 সালে কিন্তু আরো একটা বিষয় মনে রাখা দরকার। আমরা জানি যে আমাদের প্রেমের কবি, বিদ্রোহী কবি, বাঙালি জাতির কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু ভারতেই ছিলেন। আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয় 1976 সালে। তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1972 সালে। তাকে কিন্তু ভারত থেকে আনা হয়েছিল বাংলাদেশে, তখন তিনি অসুস্থ ছিলেন। তাকে বিমানে করে আনা হয় এবং তিনি বিমানে উঠতে পারতেছিলেন না। তার যে বিছানা খাট, সেই খাট সহ কিন্তু বিমানে আনা হয়েছিল। পরে বিমানের কিন্তু দরজা কেটে এই খাট ঢুকানো হয়েছিল এবং 1976 সালে তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মারা গিয়েছেন। 1976 সালে আরো দুইজন মহামানব বাংলাদেশের মারা গিয়েছিলেন। একজন হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর একজন ছিল আমাদের পল্লী কবি জসিমউদ্দিন আহমেদ। এবার আমরা আবার ফিরে আসি। অথচ তার সৃষ্টিকর্ম এখনো বাঙালি জাতির চেতনার মূল মন্ত্র। তার কবিতা ও গান এখনো বাংলার মানুষের চেতনার অফুরন্ত। কি বলছে যে তিনি যে সৃষ্টিকর্ম করেছেন সেটা কিন্তু বাঙালির এখনো চেতনার মূল মন্ত্র। তিনি এমন কিছু লিখেছেন, যেমন গরিবদেরকে দেখে কিন্তু আমাদের বিশ্বকবি, এই যে কি বলে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু বলেছিলেন যে কুলি দেখিনু সেদিনে রেলে। তার এই কবিতার নাম ছিল কুলি মজুর। তিনি বলেছেন, দেখিনু সেদিনে রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এই যে কুলি মজুর কবিতায় যে কোনো একজন গরিব মানুষকে নিয়ে তিনি যে এক তিনি যে কঠোর কুলিদের প্রতি, নিচু শ্রেণীর মানুষের প্রতি যে আমরা বিভিন্ন ধরনের অনীহা করি, অত্যাচার করি, সেটার বিরুদ্ধে তিনি এই কবিতা লিখেছিলেন। ওকে, আবার তিনি বলেছিলেন কান্ডারি হুঁশিয়ার কবিতায়, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি কিন্তু এই যে আমরা ব্রিটিশদের সেই 1757 সালে পলাশী যুদ্ধে হেরে যাওয়ার পর যে আমরা পরাধীনতার গ্লানি বয়ে নিলাম, সেখান থেকে স্বাধীনতার মূল মন্ত্রে কিন্তু তিনি বলেছিলেন এইভাবে। ওকে, তারপর তার বিদ্রোহী কবিতায় আবার যে বাঙালি জাতিকে পুনরুজ্জাগরণ করেছিলেন, বলবীর বল উন্নত মমশির, এইরকম বিভিন্ন কবিতার মাধ্যমে কিন্তু তিনি জাগিয়েছিলেন। তার কবিতা এবং গানগুলো এখনো বাংলার মানুষের চেতনার অফুরান উৎস। ওকে, তিনি তার সৃষ্টিশীল কর্মে আমাদের মাঝে অমর হয়ে আছেন, তাই না? আমরা কিন্তু ঈদের সময় রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই যে বিখ্যাত গান, তাও কিন্তু এই যে কাজী নজরুল ইসলামের। তাহলে আমরা কাজী নজরুলের এখানে একটা কিন্তু কয়েকটা লাইন দেওয়া আছে। এবার সৃজনশীল প্রশ্ন কি জিজ্ঞেস করেছে দেখি। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা আছে? সোনার তরী কবিতায় বারবার আমরা বলেছি বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। আমরা জানি বাংলাদেশে 6টা ঋতু, বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। শেষ। এবার দ্বিতীয়
খ নম্বর প্রশ্নে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন সোনার তরীতে সোনার মতো দামি জিনিসের দাম স্থান হয়, কিন্তু এই জিনিসের যিনি সৃষ্টিশীল, যিনি কর্মী, তার কিন্তু স্থান হবে না। অর্থাৎ একজন মানুষের জীবনে যত সৎকর্ম রয়েছে সেগুলো ইতিহাসে জায়গা করে নিতে পারবে। এবার জিজ্ঞেস করেছে কি সোনার তরী কবিতায় জীবন দর্শন উদ্দীপককে কিভাবে প্রতিফলিত হয়েছে। সোনার তরী কবিতায় মূলত কি প্রতিফলিত হয়েছে সেটা জিজ্ঞেস করেছে। যে এখান থেকে মূলত বোঝা যাচ্ছে যে একজন কৃষক, যে একজন মানুষ সারা জীবন বসে যত সৎকর্ম করবে ইতিহাস সেই সৎকর্মগুলোকে নিয়ে যাবে। সোনার ধান যেভাবে সোনার তরী এসে নিয়ে গেছে, ইতিহাসের কালের স্রোত এইভাবে এসে সৎকর্মগুলো মানুষের কল্যাণে যে কাজগুলো সেগুলোকে স্থান করে নিয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তির স্থান হবে না। সুতরাং ইতিহাসের বা কালের সাক্ষী কেউ হতে চাইলে অবশ্যই তাকে সৎকর্মের মধ্য দিয়ে যেতে হবে। এবার জিজ্ঞেস করছে কি মহৎ কর্ম এই পৃথিবীতে মানুষকে অমরত্ব দান করে, উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে মন্তব্যটি মূল্যায়ন করুন। তিনি কি বলেছেন? একটা মন্তব্য দিয়েছেন মহৎ কর্মই পৃথিবীতে মানুষকে অমরত্ব করে। আসলেই তো মহৎ কর্মই তো মানুষকে পৃথিবীতে অমরত্ব দান করে। যেমন আমরা কাদের নাম বলি? আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে মহৎ কর্ম, তিনি হাঁটতেন, এক বুড়ি তাকে কাটা দিত। একদিন বুড়ি আসছে না, কাটা দেখতে পেলেন না, তিনি বুড়ির বাড়িতে গেলেন, তাকে মাফ করে দিয়ে সবকিছু তার খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। তার এই ব্যবহার, তার খেদমত, তার সেবা দেখে বুড়ি পরে কিন্তু ইসলাম গ্রহণ করলো। এভাবে যদি আমরা বলি প্রত্যেকটা মানুষের, যারা আমাদের ইতিহাসে যারা অমর হয়ে রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু এইভাবে আমরা দেখতে পাই। টমাস আলভা এডিসন, যার কারণে আমরা আজকে বৈদ্যুতিক আলো পাই, গবেষণা করতে করতে নিচে অচল হয়ে গিয়েছিলেন। আমরা স্টিফেন হকিং এর নাম জানি। এইভাবে প্রত্যেকটা মানুষ যারা অমরত্ব লাভ করেছেন তারা কিন্তু তাদের কর্মের মাধ্যমে এভাবে অমরত্ব লাভ করেছেন। সুতরাং এখানে সেই কথাটাই বলেছেন, এবং সোনার তরী কবিতায় কিন্তু সেই কথাই বলা হয়েছে যে ঠাই নাই ছোট সে তরী, আমার এই সোনার ধানে গিয়েছে বড়ি, আমার এই সোনার ধান দিয়েই কিন্তু আমার তরীকে ভরতে হবে। এবারে আরেকটা সৃজনশীল কথা বলা হয়েছে, আমরা একটু দেখি তাই কি বলেছে। অন্য একজন কবিতার কিছু কবিতার লাইন দেওয়া আছে। এখানে বলা হয়েছে নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বলছে কি যে এই যে আষাঢ় মাসে যে গগন মানে কি আকাশ, আষাঢ় মাসে যে আকাশে প্রচন্ড রকম যে কি হয়, বজ্রপাত হয় এবং বৃষ্টি হয়, আজ তোরা যাসনে ঘরের বাহিরে, আজকে তোমরা ঘরের বাহিরে কেউ যাইও না। বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভরভর, ওকে, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিরে। বলছে এই বর্ষাকালে এই যে আউশ ক্ষেতে প্রচুর পানি থাকে, এবং এই বর্ষাকালে এই যে প্রচুর ধারা, অজর ধারার বৃষ্টি পড়তে থাকে, কালি মাখা মেঘ থাকে ওপারে, আধার গনিয়েছে মানে অন্ধকারের মতো মেঘ আসছে, দেখো চাহিয়া বাহিরে চাহিয়ে দেখো। ওকে, এবার জিজ্ঞেস করছে ক নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করেছে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় রচনা? গীতাঞ্জলি আমরা এটা বলেছিলাম 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলির উপরেই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এটার ইংরেজি ছিল সংস অফারিং, বাংলা হলো গীতাঞ্জলি। এবং এটার মধ্যে আমরা বুঝতেই পারি এগুলো কতগুলো গান। এই গানগুলো কি? গানগুলো হচ্ছে আল্লাহর সাথে একজন মানুষের যে প্রেম, একজন বান্দা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে তার নৈকট্য চান, এই রকমের কিছু গান, এগুলো ভক্তিমূলক গান আমরা বলতে পারি। তাহলে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় রচনা? এটা ভক্তিমূলক রচনা, ভক্তিমূলক বা সৃষ্টিকর্তাকে আরাধনামূলক কিছু গান। ওকে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওকে, উক্তিটির তাৎপর্য কি? কাকে আমি চিনছি? একজন যে মাঝি নৌকা নিয়ে আসতেছে, মনে হচ্ছে এই যে এই কালের স্রোত, এই কাল, এই ইতিহাসকে মনে হয় যেন আমি চিনি। ওকে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ আমি কিন্তু শিওর না যে এই কালের এই ইতিহাসে আমি স্থান নিতে পারবো।
ইতিহাস 1000 বছর আগেও ছিল, চলছে। সেই যে সময়, এখন একটা সময় চলছে, যারা এখন ভালো কাজ করবে তারা ইতিহাসের সাক্ষ্য হবে, ইতিহাসে তাদের স্থান হবে। যারা কাজ করতে পারবে না তারা ইতিহাসে সাক্ষ্য হতে পারবে না। সোনার তরী কবিতার কোন দিকটার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? এই সোনার তরীতে এই যে বর্ষাকালের যে বর্ণনা দেওয়া হয়েছে, একখানি ছোট ক্ষেত আমি একেলা, তো এখানেও কিন্তু সেই বর্ষাকালের সেই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। বর্ষায় যেমন নদীগুলো ক্ষুরধারা হয়ে ওঠে, এগুলো কি ঢেউগুলো দুর্বিষহ হয়ে ওঠে, এখানেও কিন্তু সেইটা বলা হয়েছে যে বর্ষার যে বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তোমরা আজকে কেউ বাহিরে যেও না। ওকে, উদ্দীপক ও সোনার তরী কবিতায় বর্ষার অনিন্দ সুন্দর রূপটি উদ্ভাসিত হয়েছে, বিচার করো। এখন এইখানে বর্ষার যে অনিন্দ সুন্দর স্থান যেগুলো এখানে ফুটে উঠেছে, বর্ষাকালে বৃষ্টির অজর ধারা চলে আসে, এই বর্ষা কিন্তু অনেক কবি সাহিত্যিকদের খুবই আকর্ষণীয়, অনেক প্রেমিকের জন্য এটা অত্যন্ত রোমান্টিক, ঠিক আছে। অনেকের জন্য, কৃষকদের জন্য কিন্তু এটা খুব আশাব্যঞ্জক। কৃষকরা 12 মাস অপেক্ষা করেন এই যে বর্ষা মৌসুমের জন্য, কখন বৃষ্টি হবে, কখন তিনি তার মাঠে হাল চাষ শুরু করবেন। আবার এই বর্ষা ছাড়া তিনি ফলন হয় না, তার কৃষি কাজ হয় না। তাহলে এখানে এই যে অনিন্দ সুন্দর এই যে স্থানগুলো, তাহলে এখানে এই যে সুন্দরের একটা কৃষকের হাল চাষের একটা সুন্দর বিষয় বলা হয়েছে। যেমন আমরা দেখি বর্ষাকাল ছাড়া কিন্তু এখনো বাংলাদেশে ওই রকম বেশি হাল চাষ হয় না, বর্ষার অপেক্ষায় থাকে সবাই। তাহলে এই একটা সুন্দর দৃশ্যপট রয়েছে এখানে। এরপরে আমরা দেখতে পারি এটা কবি সাহিত্যিকদের জন্য কিন্তু এটা সৃজনশীলতার একটা চমৎকার উদাহরণ। বর্ষাকালে অনেক কবি কিন্তু অনেক রোমান্টিক কবিতা লিখে থাকেন, গায়কেরা গান গেয়ে থাকেন, গীতিকাররা গান রচনা করে থাকেন। তাহলে এইগুলোই কিন্তু বর্ষাকালের কিছু উৎকৃষ্ট, কিছু অনিন্দ সুন্দর রূপের কিছু উদাহরণ। এবার আমরা দেখতে চাই বহু নির্বাচনী প্রশ্ন আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বিভিন্ন ভর্তি পরীক্ষায় বাংলার এই সোনার তরী কবিতা থেকে যে প্রশ্নগুলো আসে সেইগুলো আমরা একটু দেখতে চাই। এর বাইরেও কিন্তু একাডেমিক যারা রয়েছে একাদশ দ্বাদশের, তাদেরও কিন্তু এই এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেইগুলো আমরা একটু সলভ করি। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? আগেই আমরা বলেছিলাম এটা হচ্ছে মাত্রাবৃত্ত, অর্থাৎ কবিতার এই যে লাইনের শেষে কিন্তু এটার মিল, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবারে জিজ্ঞেস করেছে কি, তরু ছায়া মসি মাখা। তরু ছায়া, তরু মানে হলো গাছ, ছায়া মানে আমরা বুঝি ছায়া, মসি মাখা অর্থাৎ মেঘ যখন করে তখন গাছের ছায়ায় যে একটা হয়, সেই বিষয়টাকে বোঝানো হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হলো বৃক্ষ ছায়ার কালচে রং মাখাকে বোঝানো হয়েছে। আকাশে যখন মেঘ হয়, মেঘ ওঠে, তখন কিন্তু এই যে বৃক্ষ ছায়ার কালচে রং, এইটাকে কিন্তু বোঝানো হয়েছে এখানে। এবার দেখি কি বলছে, একটা উদ্দীপক দেশে, সেইটাকে একটু আমরা পড়ি। মাদার তেরেসা আজীবন মানবতার জয়গান গেয়েছে, মানব সেবার জন্য তিনি গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান, তিনি তার কর্ম সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে রয়েছেন। এই উদ্দীপকের মূল ভাব কোন পঙ্ক্তির সাথে মিল রয়েছে? তাহলে কি দেব এটা? চারদিকে বাঁকা জল, এখানে বলছে মাদার তেরেসা তার কর্মের মাধ্যমে তিনি কি অমর হয়ে রয়েছেন, তাহলে কি হবে? চারদিকে বাঁকা জল না, একখানি ছোট ক্ষেত আমি একেলা না, আমারই সোনার ধানে গিয়েছে বরি, অর্থাৎ সোনার ধান দিয়ে তিনি তরি ভরে দিয়েছেন। পরের অংশে চলে আসি, উদ্দীপকে 4 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় যে ভাব প্রকাশিত হয়েছে সেটা কি মানুষের জীবন যন্ত্রণাময়? সেটা তো বলে নাই যে মানুষের জীবন খুব যন্ত্রণাময়। এই কবিতায় বুঝিয়েছে যে তুমি তোমার জীবনে তুমি 50 বছর 60 বছর যেটা পাও, সৎকর্ম করো, ভালো কাজ করো, মানবতার কল্যাণে কাজ করো, ইতিহাসে তুমি অমরত্ব হও, ইতিহাসে তুমি জায়গা পাবে, সোনার তরীতে তোমার জায়গা হবে, সেটাই বোঝানো হয়েছে। তাহলে মানুষের জীবনবোধ যন্ত্রণাময় সেটা বুঝাইছে না, ব্যক্তি সত্তা নয়, টিকে থাকে মানুষের কীর্তি, সঠিক কথা। ওকে, তাহলে 2 হলো সঠিক। 2, ব্যক্তি সত্তা নয়, টিকে থাকবে মানুষের কীর্তি। থরে বিথরে বলতে কি বোঝানো হয়েছে? থরে থরে বলতে আমরা এই যে বইগুলো যেভাবে সাজাই একটার পরে স্তরে স্তরে, অর্থাৎ কি বলছে স্তরে স্তরে, এটাকে বোঝানো হয় থরে থরে। সোনার তরী কবিতায় কৃষক মাঝিকে কি অনুরোধ করেছিল? কৃষক মাঝিকে বলেছিল কি, তুমি যে দেশে যাও যাও, যারে খুশি দাও, কিন্তু আমার ধানগুলোকে তোমার সোনার তরীতে স্থান দাও। কৃষকের সঙ্গে গল্প করতে না,
কৃষকের ভয় দূর করতে, না সোনার ধান নৌকায় তুলে দিতে? হ্যাঁ, এটা সোনার ধানগুলো নৌকায় তুলে নাও। এবার আরেকটা উদ্দীপক দিয়েছে, সেটা থেকে আমরা 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন পড়ব। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কি বলছে? মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘ গড়ছে, মেঘের পর মেঘ জমে আসছে, আধার অন্ধকার হয়ে আসছে, আমাকে কেন কি বসিয়ে রাখো একা দ্বারের পাশে, দরজার পাশে। উদ্দীপকের সঙ্গে কোন চরণটা মিলে আছে? গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, যত চাও তত লও তরণী পরে, শূন্য নদীর তীরে রহিনু পরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? মেঘের পরে মেঘ জমেছে, আধার, কি বলছে? মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। অর্থাৎ মেঘের পর মেঘ হয়েছে, অন্ধকার করে বৃষ্টি আসতেছে, আমাকে কেন দরজার পাশে একা বসিয়ে রাখছে। কি বলছে? গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এটা হবে শূন্য নদীর তীরে আমি একা পড়ে রয়েছে। এই যে শূন্য নদীর তীরে রহিনু পড়ে। এবার কি জিজ্ঞেস করেছে? উদ্দীপক ও সোনার তরী কবিতায় কি প্রকাশিত হয়েছে? বর্ষার প্রকৃতি। হ্যাঁ, বর্ষার প্রকৃতি বলা হয়েছে। 1 নাম্বার সঠিক উত্তর। সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আগেই বলেছিলাম, তার কবিতার বইটার নাম হলো সোনার তরী। মূল কবিতাটার বই কিন্তু সোনার তরী। সেই সোনার তরী কবিতায় অনেকগুলো কবিতা, তার মধ্যে একটা হলো সোনার তরী কবিতা। সোনার তরী কবিতায় সোনার ধান, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? কৃষকের সম্পদ, মহাকালের স্রোত, কবির শ্রেষ্ঠ সৃষ্টি বা শিল্পকর্ম, এটাই বোঝানো হয়েছে। একজন কবির যে শ্রেষ্ঠ, এইগুলোকেই সোনার ধান বোঝানো হয়েছে। কবিতায় তরী বা নৌকাটি কিসের প্রতীক? একটা তরী যে বেয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা মহাকাল বা ইতিহাসের কথা বলা হয়েছে। মহাকাল বা ইতিহাস চলে যাচ্ছে, সেই ইতিহাসে তুমি যদি জায়গা পেতে চাও, তাহলে ভালো কাজ করো, সৃষ্টিশীল কাজ করো, মানব কল্যাণে কাজ করো। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? আমরা বুঝতেই পারছি কোন ঋতু, বর্ষা ঋতু ছাড়া এরকম আকাশে মেঘ হয় না। কৃষক কোথায় একা বসেছিলেন? কোথায়? মাঠে, ঘরের কোণে, না কুলে, গাছের নিচে? কোথায় তিনি বসেছিলেন? কৃষক কোথায় একা বসেছিলেন? কোথায় বসেছিলেন? তার মাঠে। মাঠে 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 না কুলে, কুলে কুলে দেওয়াটাই ভালো। কুলে তিনি একা বসেছিলেন, কুলে। ওকে, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এখানে বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল অনন্তকাল স্রোত, অনন্তকাল স্রোত। এখানে অনন্তকাল স্রোতের কথা বলা হয়েছে। চারিদিকে বাঁকা জল করেছি খেলা, এখানে বাঁকা জল বলতে অনন্তকাল স্রোতের কথা বলা হয়েছে। আচ্ছা, কি জিজ্ঞেস করেছে? সোনার তরীর মাঝি কেমন ছিল? সে কি দয়ালু ছিল, কৌতূহলী ছিল, নিষ্ঠুর ছিল, নিরাসক্ত ও নির্বিকার ছিল? ওকে, এই যে সোনার তরীর যে মাঝি, সে কেমন ছিল? সে কি খুব দয়ালু? সে যেই ডাক দিছে দৌড়েই আসছে, আরে ভাই কি হয়েছে, তুমি আমার সাথে ওঠো, এরকম খুব দয়া দেখাইছে? না। কৌতূহলী, ওই মাঝি কি খুব কৌতূহলী, আরে ভাই কিভাবে বিপদে পড়লা, তার প্রচুর কৌতূহল, কেমনে এখানে তুমি একা একা বসে রইলে, এরকম কিছু ছিল না। সে কি অত্যন্ত নিষ্ঠুর? ওকে, সে কি খুব পাষাণ, নিষ্ঠুর? না। নিরাসক্ত, নির্বিকার? হ্যাঁ, সে ছিল নিরাসক্ত, সে কারো প্রতি আসক্ত না, নির্বিকার, কোনো কথাবার্তা নাই তার, শুধু আসছে, সোনার ধান কয়টা নিয়ে চলে গেছে। এবার কৃষক মাঝিকে কি নেওয়ার অনুরোধ করেছিল? তাকে নৌকায় তুলে নেওয়ার অনুরোধ করেছিল? না। তার সোনার ধান নেওয়ার জন্য? হ্যাঁ, এটা তার বাড়ি, ঘর বাড়ি? না। পরপারের ভাড়া? না। তাহলে শুধু তার ধানগুলো নেওয়ার অনুরোধ করেছিল। মাঝিকে দেখে কৃষকের কি মনে হয়েছিল? সে কি ভয় পেয়েছিল? না। তাকে অচেনা মনে হয়েছিল?
তাকে চেনা মনে হয়েছিল, তাকে মনে হয় চেনা মনে হয়েছিল, দূর থেকে মনে হয় চিনি উহারে, এইভাবে মনে হয়েছিল। সে ডাকাত হতে পারে না, সে অচেনা ছিল না, দূর থেকে মনে হয় চিনি উহারে। 18 নম্বর, এবার জিজ্ঞেস করছে খরপরশা। খরপরশা শব্দের অর্থ কি? ধারালো কাস্তে না, ধারালো বর্ষা হ্যাঁ। ওকে, খরপরশা বলতে বর্ষাকে বোঝায়। ধারালো স্রোত না, ধারালো তরবারি না। সোনার তরী কবিতাটি কোন ছন্দে? আমরা আগেই দেখেছি এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কেন কৃষককে নৌকায় স্থান দেওয়া হয়নি? মাঝি কি তাকে পছন্দ করেনি? না। নৌকায় ভাড়া দেওয়ার টাকা ছিল না? নৌকাটি ছোট ছিল এবং ধানে পূর্ণ ছিল? হ্যাঁ, সেটাই তো। কৃষক যেতে চায়নি? না, কৃষক যেতে চাইছে কিন্তু নৌকায় স্থান নাই। এখন আমারে লহ করুণা করে, এখানে আমারে বলতে তিনি কাকে বুঝিয়েছেন? মাঝিকে না, সৃষ্টিকার কর্মকে না, ব্যক্তি সত্তাকে, সে কৃষক বা কবি যেই হোক না কেন, ব্যক্তি সত্তাকে তিনি রূপক অর্থে বুঝিয়েছেন, পাঠককে না। এবার কি বলছে? থরে বিথরে বলতে কি বুঝায়? স্তরে স্তরে যে সাজিয়ে রাখি সেটাকে বুঝায় থরে বিথরে, স্তরে স্তরে সাজানো। কবিতাটির শেষে কৃষকের কি পরিণত হলো? সে নৌকায় স্থান পেয়েছিল না সে সাঁতরে নদী পার হয়েছে? জানি না। সে শূন্য নদীর পারে একাকী পড়ে থাকে। রাইট। সে অন্য কোনো নৌকার অপেক্ষা করে? সে শূন্য নদীর পারেই একাকী পড়ে থাকবে। অর্থাৎ ইতিহাসে আমি যেখানে আছি এখানেই পড়ে থাকবো, শূন্যে চলে যাব আমি, কিন্তু আমার সৃষ্টিকর্ম, আমার সোনার ধানগুলো স্থান পাবে। খুর দ্বারা বলতে কাকে বোঝানো হয়েছে? এটা কি ধারালো অস্ত্র? না। খুরের মতো ধারালো স্রোত? হ্যাঁ। মেঘের গর্জন? না। বৃষ্টিকে বোঝানো হয়েছে? না। আমারই সোনার ধানে গিয়েছে বরি, আমারই সোনার ধানে গিয়েছে বরি, ছোট সেতরি ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি। এই যে ছোট সেতরি, এটা হবে ভাঙ্গা তরি? না। ভরা তরি, ভরায়ে তরি। আমারই সোনার ধানে গিয়েছে বরি, ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি। এই যে ছোট সেতরি, পারের তরি না। ওকে, ভাড়া ভাড়া বলতে কি বোঝানো হয়েছে? ধান রাখার পাত্র? না। নদীর স্রোত? না। কি বলছে? ভাড়া ভাড়া, ভাড়া ভাড়া, ধান সারা, ধান কাটা হলো সারা, গানের কলি? না। মেঘের সমষ্টি? না। নদীর স্রোত? না। ধান রাখার পাত্র? শুধু এতটুকুই ধান রাখার, এছাড়া আর কিছু এখানে দেওয়া যায় না। ভাড়া ভাড়া বলতে মূলত ওই যে আটিগুলো বাঁধানো হয়েছে সেইগুলো। ওকে, সোনার তরী কবিতার মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে কৃষকের নিঃসঙ্গতা? না। বর্ষার ভয়াবহতা? না। মাঝি নিষ্ঠুরতা? না। মহৎ সৃষ্টি টিকে থাকে কিন্তু স্রষ্টার স্থান হয় না। কৃষক মাঝিকে কোথায় তরী ভিড়াতে অনুরোধ করলো? পরপারে না কুলে? কুলেতে এসে বলল, কুলে, কুলেতে বলল। ওকে, তাহলে আজকে আমরা এই সোনার তরীর একেবারে টপ টু বটম নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে যেগুলাই আসে ইনশাল্লাহ সেগুলো তোমরা পারবে। এর বাইরে সোনার তরী কবিতার যে কোনো ধরনের এমসিকিউ হোক অথবা সৃজনশীল হোক, এটার আক্ষরিক অর্থ বা শব্দার্থের মাধ্যমে যেগুলো বোঝানো হয়েছে সেগুলো পারবে। এর বাইরে রূপক অর্থে এবং গভীর রহস্যভেদ যেগুলো এখানে বোঝানো হয়েছে, আশা করছি সেগুলো তোমরা উত্তর দিতে পারবে এবং তোমরা নিজেরাও এই কবিতার যে রূপক অর্থ, যেটা মানুষের যে মহৎ কর্মগুলো ইতিহাসে টিকে থাকে, আমরা সেটাও প্রত্যাশা করছি তোমরা নিজেরা পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে মানব কল্যাণে ভূমিকা রেখে নিজেরাও এই সোনার ধানের মতো মূল্যবান হয়ে ইতিহাসে স্টার বা নক্ষত্র হয়ে থাকবে, সেটাই প্রত্যাশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের নিত্য নতুন যে কোনো ধরনের বিষয় সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। সবসময় আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।